ওকে, আচ্ছা, তো চলে আসো। অনেক মেনশন হয়েছে, এবার একটু ক্লাসে মনোযোগ দাও সবাই। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট, অনেক চেষ্টা করছো তোমরা। তোমরা যারা ক্লাস করো রেগুলার, এরা হচ্ছে ক্লাস নোটগুলো জমা দিও। আমরা সামনে হচ্ছে ভলান্টিয়ার নিয়োগ করব, মডারেটর নিয়োগ করব, তখন হচ্ছে তোমাদের এই সমস্ত পার্টিসিপেশনগুলো অনেক কাজে লাগবে। এবং মডারেটর নিয়োগ করার পরে কিন্তু তোমাদের অনেক অনেক সুবিধা আছে, হ্যাঁ, অনেক অনেক গিফট আছে। তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত দায়িত্ব টোটালটাই আমাদের থাকবে, যদি তোমরা পাশে থাকো লেগে। ওকে, আচ্ছা, তো দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখব ঊর্ধ্বপাতন তাপ বা সাবলিমেশন এনথালপি। তো ঊর্ধ্বপাতন এইটা বলতে কি বুঝো? তো ঊর্ধ্বপাতন তাপ বলতে আসলে কি বোঝায় দেখো, যেমন ধরো তুমি এখানে পানি রাখছো, সলিড, তার মানে এটা হচ্ছে আমাদের বরফ, এটা হচ্ছে আমাদের বরফ। তো আমরা যদি এরকম করি যে সলিড থেকে আমরা হচ্ছে তাপ দিয়ে তাকে ডাইরেক্ট গ্যাসে রূপান্তরিত করে ফেলতে পারি, সলিড থেকে কোনো পদার্থকে যদি তাপ দিয়ে ডাইরেক্ট গ্যাসে পরিণত করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের যে তাপটা লাগবে তাকে বলতেছি হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ, তাকে বলতেছি হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ। যেমন তোমরা ন্যাপথালিনের কথা শুনছো, হ্যাঁ, ন্যাপথালিন, কর্পূর, এগুলা কি হয়, এরা হচ্ছে সলিড থাকে, তো এরা হচ্ছে তাপ শুষে নিয়ে ঊর্ধ্বপাতিত হয়, হ্যাঁ, বাষ্পে পরিণত হয়। ঠিক একইভাবে আমরা যখন এখানে দেখাচ্ছি যে বরফ ছিল, সাপোজ বরফ হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হয়ে গেছে, জলীয় বাষ্প। সো পানির তিনটা ভৌত দশা আমরা জানি, একটা হচ্ছে সলিড যেটা বরফ হিসেবে আমরা জানি, একটা হচ্ছে লিকুইড যেটা আমরা খাই, আর একটা হচ্ছে গ্যাস যেটা জলীয় বাষ্প। সো ঊর্ধ্বপাতন কি, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাবে, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, তাপ লাগবে, হ্যাঁ। সো এই তাপটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। তো এখানে দেখো আরেকটু স্পেসিফিকভাবে বলা হয়েছে যে 1 মোল সলিডকে যখন 1 মোল গ্যাসে পরিণত করব, তখন আমরা যে তাপের পরিবর্তনটা দেখব সেটা ঊর্ধ্বপাতন তাপ। সো এখানে একটা কথা একটু দেখো যে ঊর্ধ্বপাতন তাপ বলতে আসলে আমরা ভেঙে ভেঙে যদি বলি তাহলে কি কি বলতে পারবো। দেখো, নর্মালি একটা সলিড কি হয়, নর্মালি একটা সলিড হচ্ছে প্রথমে গলে, তারপরে গলার পর সেটা হচ্ছে গ্যাসে রূপান্তরিত হয়। সো ঊর্ধ্বপাতন তাপের যে ভ্যালুটা, হ্যাঁ, সেটা সবসময় গলন তাপ এবং বাষ্পীকরণ তাপের যোগফলের সমান হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। ঊর্ধ্বপাতন তাপ সবসময় গলন তাপ এবং বাষ্পীকরণ তাপের যোগফলের সমান হবে। সো দেখো, গলন বলতে আসলে কি বুঝতেছি, গলন বলতে বোঝা যাচ্ছে যে সলিড কোথায় যাচ্ছে, লিকুইডে যাচ্ছে, গলে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কিছু তাপ লাগবে। আবার বাষ্পীকরণ বলতে কি বোঝাইতেছি, যখন হচ্ছে লিকুইড গ্যাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন আমরা সেই তাপকে বাষ্পীকরণ তাপ বলে থাকতেছি। তাহলে এই দুইটার যোগফলই হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ, কারণ ঊর্ধ্বপাতন তাপে আমরা ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে চলে আসি, সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ তাপ দেওয়া লাগে। ওকে, একজন বলছে জিমি ভাইয়া দেখা যাচ্ছে না, ভাইয়া আমি তো মুখে মুখে বলতেছি, যদি একটু দেখতে কষ্ট হয় তাহলে হচ্ছে আমি পিডিএফ নোটটা দিয়ে দিব অবশ্যই ক্লাসের পরপর, তখন জুম করে দেখে নিও। এখন আসলে আমার কথাটায় ফোকাস রাখো। ওকে, হ্যাঁ হ্যাঁ, একজন বলছে ভাই কঠিন আয়োডিনকে তাপ দিয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় যে গ্যাসীয় আয়োডিন পাওয়া যায়, সেক্ষেত্রে কি ঊর্ধ্বপাতন তাপ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সলিডকে গ্যাসে রূপান্তরিত করলেই ঊর্ধ্বপাতন তাপ। এবং এখানে একটা ব্যাপার আছে, 1 মোল সলিড 1 মোল গ্যাসে রূপান্তরিত হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো এবার আসা হচ্ছে পরমাণুকরণ তাপ। তো পরমাণুকরণ তাপ কিরকম হবে দেখো, এখানে তোমার 1 মোল পরমাণু বানাতে হবে, 1 মোল পরমাণু বানাতে হবে। বানানোর জন্য আমাদের যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে পরমাণুকরণ তাপ। সো এখানে দেখো কি করছি, আমরা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে ক্লোরিন, এই সমস্ত গ্যাসগুলাকে নিছি। তো এখানে দেখো H2 একটা হাইড্রোজেন গ্যাসের অণু, ক্লোরিন Cl2 একটা ক্লোরিন গ্যাসের অণু। তা আমরা এখানে কি করছি দেখো, আমরা এখানে
হাফ মোল হাইড্রোজেন গ্যাস নিছি। তো হাফ মোল হাইড্রোজেন গ্যাস এরা কি করতেছে, এরা হচ্ছে তোমার তাপ গ্রহণ করে তোমার এভাবে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হইতে পারে। সো তারা যখন হাফ মোল নেওয়া হইতেছে তখন কিন্তু এই যে দুই কাটাকাটি চলে যাচ্ছে, তখন কিন্তু তারা এভাবে পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি কি যে হাফ মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে। সো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে পরমাণুকরণ তাপ। ঠিক একইভাবে আমরা যদি বলি হাফ মোল ক্লোরিন তারা হচ্ছে তাপ গ্রহণ করে 1 মোল ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে যে তাপটা আমরা পাই সেটা হচ্ছে পরমাণুকরণ তাপ। আচ্ছা, হ্যাঁ পিডিএফ দিব ভাই, প্রতি ক্লাসের পরেই দিই, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু মনোযোগ দাও, দেখো তাহলে পরমাণুকরণ তাপ কিন্তু একটু স্পেসিফিক মনে রাখতে হবে। সেখানে আমরা আসলে দেখে থাকি গ্যাসের জন্য জিনিসগুলা, কারণ নর্মালি হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, এবং গ্যাস হচ্ছে অণু আকারে থাকে। আবার ক্লোরিন হচ্ছে কি একটা গ্যাস, হ্যাঁ। সো এরা কি অণু আকারে থাকে। ঠিক একইভাবে আমরা আয়োডিনের কথা বলতে পারি, এরা হচ্ছে দুইটা পরমাণু মিলে একটা অণু আকারে থাকে। সো এরাই কিন্তু আসলে পরমাণুতে পরিণত হইতে পারে, ঠিক আছে, কারণ এরা হচ্ছে গ্যাসীয় অণু হিসেবে থাকে। সো এটাকে পরমাণুতে বানানোর জন্য আমাদের তাপ দেওয়া লাগে, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে হাফ মোল করে জিনিসগুলো নেওয়া লাগে, যাতে করে এই দুই কাটা যায় এবং এখানে তোমার পরমাণু চলে আসে। সো নর্মালি তুমি যদি একটা কার্বন নাও, সেটা তো আসলে তোমার এভাবেই থাকে, C2 এইভাবে তো থাকে না। সো এটাকে আসলে নতুন করে পরমাণু বানানোর কিছু নাই, ঠিক আছে? সো এরকম সলিড বস্তুগুলাকে ওইভাবে পরমাণু বানানোর কিছু নাই। সো পরমাণুকরণ তাপ কিন্তু তাদের ক্ষেত্রে ওইভাবে আমরা দেখি না। সো পরমাণুকরণ তাপ দেখে থাকি আসলে গ্যাসীয় অণুগুলার জন্য আমরা পরমাণুকরণ তাপ পেয়ে থাকি, বুঝতে পারছো? সো খাটবে কাদের জন্য? গ্যাসীয় অণুগুলার জন্য খাটবে, এবং অবশ্যই এখানে আমাদের হাফ মোল নিতে হবে। আশা করি বুঝতে পারছি। তো এটা ছিল পরমাণুকরণ তাপ। তাহলে ঊর্ধ্বপাতন তাপটা কি? আমরা এখানে দেখছি সলিড থেকে গ্যাসে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে অবশ্যই পজিটিভ, আর এখানে পরমাণুকরণ তাপ যেটা সেটাও কিন্তু পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ, এই তো রাজ বলছে ধাতু, হ্যাঁ ঠিক আছে। তো এবার আসো ল্যাটিস এনথালপি। তো ল্যাটিস এনথালপিতে আসার আগে আমরা একটু বলে আসি। দেখো ঊর্ধ্বপাতন এবং পরমাণুকরণ তাপটা কি ক্লিয়ার হয়েছে? সে ইয়েস ইয়েস ইয়েস, একটু জানা দাও তো দেখি ভাই, কে কে বুঝছো? এগুলা কিন্তু অনেকেরই ভুল হয়, সাবধান। ইয়েস ইয়েস, দেখি কে কে জানছো, বুঝছো? এই তো একজন বলছে আইসি রে, আরে ইয়েস জানো আগে, কমেন্টে ইয়েস ইয়েস। এই তো হ্যাঁ, রাজ বুঝছে সবার আগে, ওকে। আর বাকি যারা আছো তারাও একটু জানায় দাও বুঝছো কিনা এই দুইটা তাপ সম্পর্কে। হ্যাঁ ইয়েস, ক্লিয়ার। তো এবার আমরা সামনে আগাইতে পারি। হ্যাঁ গুড, ভেরি গুড, সামনে আগাই। তো দেখো ল্যাটিস এনথালপি। সো ল্যাটিস এনথালপি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। ল্যাটিস এনথালপি কি? যখন আমরা গ্যাসীয় আয়ন থেকে 1 মোল সলিডে পরিণত করব, গ্যাসীয় আয়ন থেকে আমরা যখন 1 মোল সলিড কোনো কিছুতে পরিণত করব, কোনো জিনিসকে, তখন তাপের যে নির্গমনটা হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস তাপ। কিরকম একটু খেয়াল করো। এখানে কি করতেছি, এখানে সোডিয়াম গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় আয়ন হিসেবে আছে। ক্লোরাইড এটা গ্যাসীয় আয়ন হিসেবে আছে, ওকে। তো এরা কি করলো, এরা হচ্ছে পরস্পর যুক্ত হয়ে 1 মোল সলিডে পরিণত হয়েছে, এবং 1 মোল সোডিয়াম ক্লোরাইড সাপোজ লবণে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের
যে তাপটা আমরা পাবো সেটাকে বলতেছি হচ্ছে ল্যাটিস এনথালপি। সো দেখো, গ্যাসীয় আয়ন থেকে 1 মোল সলিডে পরিণত হওয়ার জন্য তাপের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে ল্যাটিস এনথালপি। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই যে ল্যাটিস এনথালপি যেটা আছে সেটা কিন্তু সব সময় তোমার নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? দেখো, চিন্তা করে দেখো, এরা হচ্ছে গ্যাসীয় আয়ন হিসেবে আছে। সো এরা কিন্তু ক্রমাগত ছোটাছুটি করতেছে। সো তুমি যখন এদেরকে সলিডে রূপান্তরিত করে ফেলছো একত্রিত করে, তখন কিন্তু অবশ্যই তারা স্থির হয়েছে। তো স্থির হইলে অবশ্যই কি হয়েছে, তাদের বন্ধনটা গড়তে হয়েছে। হ্যাঁ, এবং যেহেতু তারা স্থির হচ্ছে তাহলে তাদের তাপ ছেড়ে দিতে হয়েছে। এ কারণেই কিন্তু ল্যাটিস এনথালপি হচ্ছে অলওয়েজ নেগেটিভ হবে। বুঝতে পারছো? সো গ্যাস থেকে সলিড হয়েছে, বেশি তাপ ছিল, ছোটাছুটি করতেছে, সলিড হয়েছে, স্থির হইলে কি হবে, তাকে তাপ ছেড়ে দিতে হবে। সো ল্যাটিস এনথালপি কিন্তু নেগেটিভ। এবং একটা জিনিস মনে রাখবা যে ল্যাটিস এনথালপি কি, গ্যাস থেকে যখন সলিডে যাচ্ছে সেক্ষেত্রে আমরা নেগেটিভ ল্যাটিস এনথালপি পেয়ে থাকি। আচ্ছা, এবং মোর স্পেসিফিকলি মনে রাখবা 1 মোল সলিড কোনো কিছুতে পরিণত হইতে হবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এবার চলে আসো হাইড্রেশন এনথালপি। তো হাইড্রেশন এনথালপি কি? হাইড্রেশন নাম শুনেই বুঝতে পারতেছো যে পানি যুক্ত হয়ে যাবে, ডিহাইড্রেটেড অবস্থায় থাকবে না। হ্যাঁ, পানি যুক্ত হয়ে যাবে। সো পানি যুক্তকরণের জন্য তাপের যে পরিবর্তন সেটাই হচ্ছে সিম্পলভাবে হাইড্রেশন এনথালপি। আর ল্যাটিস এনথালপিটাকে কিভাবে মনে রাখতে পারো? তোমরা কিন্তু জানো যে লবণ এগুলা হচ্ছে তোমার ল্যাটিস কাঠামোতে থাকে বা সলিড কাঠামোতে থাকে, ক্রিস্টালাইন স্ট্রাকচারে থাকে। সেভাবে কিন্তু মনে রাখা যায় ল্যাটিস এনথালপি মানে কি, গ্যাস থেকে সলিড। আর যখন হাইড্রেশন এনথালপির কথা চিন্তা করবা সেখানেও দেখো আমরা ওই গ্যাসীয় আয়ন নিয়েই শুরু করতেছি, বাট এখানে কি হয়েছে, হাইড্রেশন আমরা আগেই বলছি পানি যুক্ত হয়ে যাবে, তাহলে অবশ্যই এই গ্যাসীয় আয়নগুলোর অস্তিত্ব থাকবে না, তখন এই গ্যাসগুলা তোমার জলীয় আয়নে রূপান্তরিত হয়ে যাবে, জলীয় অবস্থায় চলে আসবে। পানি যুক্ত হলে আমরা জানি কি, সবসময় আয়নের পাশে এভাবে অ্যাকুয়াস লেখা হয়। ঠিক আছে, তাহলে দেখো Na+ গ্যাসীয় আয়ন সেটা পরবর্তীতে কি হয়েছে, Na+ অ্যাকুয়াসে চলে গেছে। তার মানে কি, তাদের সাথে পানি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, হাইড্রেশন হয়েছে। ওকে, তো দেখো গ্যাসীয় আয়ন থেকে আমরা যখন 1 মোল অ্যাকুয়াস আয়নে পরিণত করব কোনো কিছুকে, তখন আমাদের তাপের যে পরিবর্তনটা হবে সেটাকে বলা হচ্ছে হাইড্রেশন এনথালপি। ওকে, তো কি হয়েছে দেখো, গ্যাসীয় আয়ন থেকে তোমার এখানে অ্যাকুয়াস আয়নে পরিণত হয়েছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অবশ্যই এখানে 1 মোল অ্যাকুয়াস আয়নে পরিণত হইতে হবে। ঠিক আছে, সো দেখো 1 মোল গ্যাসীয় আয়ন থেকে 1 মোল অ্যাকুয়াস আয়ন। আশা করি বুঝতে পারছি। সো হাইড্রেশন এনথালপি কি, গ্যাস থেকে কি হয়েছে, পানি যুক্ত করে দিছো, পানি যুক্ত করে অ্যাকুয়াস হয়ে গেছে। সো সেক্ষেত্রে যে তাপের পরিবর্তনটা আসবে। আর ল্যাটিস কি, ওই একই জিনিস কিন্তু দেখো, গ্যাস থেকে কি হয়েছে, ল্যাটিস কাঠামো সলিডে চলে আসছে। গ্যাস থেকে যখন অ্যাকুয়াস তখন হাইড্রেশন, গ্যাস থেকে যখন সলিড তখন হচ্ছে ল্যাটিস। ওকে, তো দেখো এটাও নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ কিন্তু তুমি পানি যুক্ত করে দিছো। সো এরা কিন্তু দেখো গ্যাস ছিল, এখন তাদের সাথে পানি যুক্ত হয়ে গেছে, অ্যাকুয়াস আকারে আছে। সো এই কারণে নতুন বন্ধন তৈরি হওয়া বা নতুন কোনো কিছু যুক্ত হওয়ার কারণে কিন্তু অবশ্যই তোমার এই নেগেটিভ সাইনটা চলে আসে। হ্যাঁ, তাপ ছাড়তে হয়। আচ্ছা, তো দেখো তো এই ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি কি আমরা বুঝতে পারছি? ছোট্ট বন্ধুরা একটু জানায় দাও তো কমেন্টে দেখি, একটু জানায় দাও তো দেখি। ইয়েস ইয়েস, বুঝতে পারছি। কই দেখি, সবাই কি মারামারি করতেছে? ফুপির কাছে বিচার দিবে। আচ্ছা আচ্ছা, বলো বলো, এই ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। কাহিনী একটাই, কাহিনী হচ্ছে 1 মোল কোনো কিছুতে পরিণত হওয়া। ঠিক আছে, আচ্ছা। সো ল্যাটিস কি, গ্যাস থেকে সলিড, হাইড্রেশন কি, গ্যাস থেকে অ্যাকুয়াস।
সিম্পল। তো এবার এখানে চলে আসো, দ্রবণ তাপ। তো এখন আমরা দ্রবণ তাপ সম্পর্কে একটু দেখব। যেমন ধরো তুমি যদি সোডিয়াম ক্লোরাইড সলিড এটাকে হচ্ছে পানির মধ্যে ডুবাই দিলা, এই ধরো তোমার একটা পাত্র ছিল, তো পাত্রের মধ্যে তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইনসার্ট করছো, এখানে পানি ছিল। তো এই সোডিয়াম ক্লোরাইড ইনসার্ট করার ফলে তোমার যে পরিমাণ তাপের পরিবর্তন আসবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রবণ তাপ বা সলিউশন এনথালপি। ওকে, সো দেখো তুমি যদি সলিডকে পানির সাথে যুক্ত করে দাও তাহলে এই সলিড ক্রিস্টালাইন স্ট্রাকচারের অস্তিত্ব থাকে না, তোমরা জানো। সেটা তখন এই Na+ অ্যাকুয়াস এবং Cl- অ্যাকুয়াসে পরিণত হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে শর্ত একটাই, তুমি কি করবা, তুমি হচ্ছে 1 মোল কোনো দ্রব একটা নির্দিষ্ট দ্রাবকে যোগ করবা। ঠিক আছে? তুমি যখন 1 মোল দ্রবকে কোনো নির্দিষ্ট দ্রাবকে যোগ করে তোমার হচ্ছে তাপের যে নির্গমনটা, সেটা নির্গমন হইতে পারে অথবা শোষণ হইতে পারে, তাপের যে পরিবর্তনটা তুমি পাবা 1 মোল কোনো দ্রাবকে দ্রবীভূত করলে, তখন আমরা তাকে দ্রবণ তাপ বলে থাকি। কারণ আমরা দ্রবকে কি করতেছি, দ্রাবকে দ্রবীভূত করতেছি, সেক্ষেত্রে যে তাপ সেটাই দ্রবণ তাপ। এখন এখানে একটা কথা আছে, কথাটা কি, তোমার এই যে সলিউশন এনথালপি বা দ্রবণ তাপ, সেটা পজিটিভও হইতে পারে, সেটা নেগেটিভও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, পজিটিভও হইতে পারে আবার নেগেটিভও হইতে পারে। এখন যখন এই ΔH নেগেটিভ হবে তখন আমরা ওই লবণটাকে বলতে পারবো দ্রবণীয়। যখন তোমার সলিউশন এনথালপি, এস দিয়ে সলিউশন বুঝাইতেছি, সলিউশন এনথালপি যখন নেগেটিভ হবে, হ্যাঁ, মানে তুমি ধরো একটা লবণ যোগ করছো একটা দ্রাবকে, তো সেক্ষেত্রে তোমার তাপের যে পরিবর্তনটা সেটা নেগেটিভ, তাহলে তোমরা বলতে পারবা যে সেই লবণটা ওই দ্রাবকে দ্রবীভূত হয়েছে বা দ্রবণীয়। যদি ΔH পজিটিভ হয় তাহলে কিন্তু সেই দ্রবটা দ্রবীভূত হয় নাই, বা আমরা বলতে পারি সেই লবণটা অদ্রবণীয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে দেখা যায় যে তোমরা যদি বাইরে থেকে তাপ ইনসার্ট করো আরও, তাহলে সে তাপ শুষে নিয়ে দ্রবীভূত হইতে পারে। ঠিক আছে? সো ΔH সলিউশন যখন পজিটিভ হবে তখন আমরা বলতে পারি সেটা অদ্রবণীয় লবণ বা দ্রব। ΔH যখন নেগেটিভ হবে তখন আমরা বলতে পারি সেটা দ্রবণীয় লবণ কিংবা দ্রবণ। আশা করি বুঝতে পারছি। তো এই সম্পর্কে আমরা আরো ডিটেলস আস্তে আস্তে দেখব। সো দ্রবণ তাপ কিন্তু দুইটা হইতে পারে, এটাকে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি না যেটা পজিটিভ বা নেগেটিভ। এটা ডিপেন্ড করে কি ধরনের দ্রব আমরা ইউজ করতেছি, কি ধরনের দ্রাবকে। ওকে, সেটার উপর। স্লাইডটা স্পষ্ট হতে পারলে আরো মনোরঞ্জন হতো, শুনে শুনে আর কতটুকু হয়। আচ্ছা ভাইয়া, স্লাইডটা তো এইভাবেই, চিত্র এইভাবেই আছে, এখন আমি কি করব বলো তো? ছবি তুলছি, ছবি তুলে এখানে বসাইছি স্টুডেন্টের খাতা থেকে, আর কি করতে পারি? এখন একটু কষ্ট করেই দেখতে হবে। এগুলা কি একটা একটা করে লেখা সম্ভব সবগুলা? বলো, লিখতে লিখতে তো জীবন শেষ হয়ে যাবে। সো একটু কষ্ট করে মুখে মুখে বলতেছি, পিডিএফ দিয়ে দিব, ভিডিও রয়ে গেছে, তোমরা ভিডিও বারবার টেনে টেনে দেখতে পারবা, একটু কষ্ট করে দেখো। আচ্ছা, তো আমি মুখে মুখে বলতেছি, আমরা যখন ডিটেলসে বলবো আরো সামনের দিকে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো দ্রবণ তাপের বিষয়টা বুঝতে পারছো? তাহলে 1 মোল দ্রবকে দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তনটা হয় সেটাই দ্রবণ তাপ। আচ্ছা,
আচ্ছা, একজন বলছে ভাই লিখে করান। ভাইরে লিখে তো করাবো রে ভাই। দেখো কি বলতেছি, দ্রবণ তাপ 1 মোল সোডিয়াম ক্লোরাইড, তুমি পানির মধ্যে দ্রবীভূত করতেছো, তাহলে সেটা কি সলিড থাকে না? সোডিয়াম ক্লোরাইড সলিড থাকে। সো তুমি পানির মধ্যে দ্রবীভূত করছো, ঠিক আছে? তো সেটা অবশ্যই কি হবে, সলিড পানির সাথে যুক্ত হয়ে গেলে তখন অ্যাকুয়াস আয়নে পরিণত হবে। তাহলে এখানে অ্যাকুয়াস আয়নে পরিণত হয়েছে। তো পরিণত হওয়ার ফলে তোমার তাপের যে পরিবর্তনটা আসতেছে এটাকেই বলতেছি সলিউশন এনথালপি বা দ্রবণ তাপ। ঠিক আছে, এটা বলা হয়েছে। আর তোমার এই সলিউশন এনথালপি সোডিয়াম ক্লোরাইডের জন্য আমরা জানি অবশ্যই নেগেটিভ হবে, কারণ সোডিয়াম ক্লোরাইড তোমার পানিতে দ্রবীভূত হয়। তো সলিউশন এনথালপি যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারি যে লবণটা তোমার পানিতে দ্রবীভূত হবে। আর কোনো কারণে ধরো ভিন্ন একটা দ্রব নিছো বা লবণ নিছো, সেটা ধরো তোমার এখানে দ্রাবকে দ্রবীভূত হয় নাই, তুমি এখানে ΔH এর যে মানটা পাইছো সেটা পজিটিভ আসছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে এই যে লবণটা আছে কিংবা দ্রব হইতে পারে, এই দ্রবটা আছে, সেই দ্রবটা তোমার ওই দ্রাবকে দ্রবীভূত নয়। সো সলিউশন এনথালপি যখন নেগেটিভ তখন আমরা বলতে পারি দ্রব দ্রবণীয়, সলিউশন এনথালপি যখন পজিটিভ তখন আমরা বলতে পারি দ্রব দ্রবণীয় নয়। সো দ্রবণীয় করার জন্য আমার বাইরে থেকে হিট দেওয়া লাগে, হ্যাঁ, তারপরে দ্রবণীয় করা যায়। সো এই পর্যন্ত কি বুঝতে পারছো? তোমাদের জন্য আলাদা কাগজে আমরা দেখাইলাম। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ইয়েস। বুঝতে পারছো ভাই দ্রবণ তাপ? কই ভাই একটু জানাও, একটু জানাও। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। সো এখানে শর্ত একটাই, তোমার 1 মোল দ্রব নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সো এটাই এখানে আসলে বলা হয়েছে, এখানে দেখানো হইতেছিল। তো পেজটা একটু ঘোলা, ছবিটা তোলার সময় একটু খারাপভাবে তোলা হয়েছে, তো সমস্যা নেই, আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এবার আমরা একটু সামনের দিকে আসি। দেখো, দ্রবণ তাপের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু জানা থাকা জরুরি। হ্যাঁ, এগুলা অবজেক্টিভের ইনফরমেশনের জন্য আমাদের একটু জানতে হবে। যেমন আমরা যদি একটা কাজ করি, দেখো ধরো কপার সালফেট, তো কপার সালফেটের একটা কেলাস স্ট্রাকচার আছে, ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, ঠিক আছে? তো আমরা কি করলাম, ধরো কপার সালফেট এরকম একটা স্ট্রাকচারে ছিল সলিড, তো আমরা কি করছি, আমরা হচ্ছে এই কপার সালফেটের সাথে পানি যুক্ত করে দিছি। তো এই যে পানি, সেই পানিটা আসলে কি করছে, ধরে নাও সেই পানিটা হচ্ছে এই কপার সালফেটের যে ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেছে। তোমরা জানো কপার সালফেটের স্ট্রাকচার ওই যে জালির মতো, যে কোনো আয়নিক লবণের স্ট্রাকচার কিন্তু জালের মতো বিস্তৃত হয়। সো তুমি কি করছো, কপার সালফেটের একটা ক্রিস্টালাইন সলিড স্ট্রাকচার নিছো, তার মধ্যে কি করছো, পানি যুক্ত করে দিছো। সো পানি কি করছে, তোমার ওই যে কেলাসের ভেতর ঢুকে গেছে, ক্রিস্টালাইন স্ট্রাকচার বা কেলাস যাই বলো। সো কেলাসের মধ্যে যদি ঢুকে যায় তাহলে আসলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, কপার সালফেট 0.5 অণু পানি, যেটাকে তোমরা ব্লু ভিট্রিয়ল হিসেবে চিনে থাকো। তো এখন একটু চিন্তা করো, এক্ষেত্রে ডেলিশটা কেমন হবে? ডেলিশটা অবশ্যই হবে নেগেটিভ। কেন নেগেটিভ হইল? কারণ দেখো কপার সালফেট মুক্ত ছিল, পানি মুক্ত ছিল, এই পানি কি করছে, তোমার এই কপার সালফেট যে কেলাস আছে সেই কেলাস স্ট্রাকচারে ঢুকে গেছে, এক ধরনের বন্ধনে লিপ্ত হয়েছে বা তাদের মধ্যে ইন্টারাকশন হয়েছে। হ্যাঁ,
আর যখনই এরকম নতুন ইন্টারাকশন হবে বা নতুন বন্ধন তৈরি হবে তখন অবশ্যই তাপ ছাড়তে হবে, এ কারণে ডেলএইচ নেগেটিভ আসছে। ঠিক আছে? আচ্ছা, সো এখানে এই কথাটাই বলা হয়েছে, যদি পানি কেলাসের মধ্যে ঢুকিয়ে দেয়, এই যে পানি ঢুকে যাচ্ছে কেলাস স্ট্রাকচারে, তখন ডেলএইচ নেগেটিভ হয়। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। তো এটা কি বুঝতে পারছো? সো যখন আমরা এরকম ভিট্রিয়ল তৈরি করব, শোধক কেলাস তৈরি করব, মানে যে পানিযুক্ত যে স্ট্রাকচারটা সেটাকে শোধক কেলাস বলা হয়। তো যখন আমরা এরকম কপার সালফেট 5 অণু পানি কিংবা জিঙ্ক সালফেট 7 অণু পানি, সাদা ভিট্রিয়ল, সো এই সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেলএইচ কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। তো এই পর্যন্ত কি বুঝতে পারছো? এখানে কিন্তু একটু কঠিন কঠিন জিনিস, আনকমন জিনিস দেখাইতেছি, সেটা বুঝতে পারছো? ইয়েস জানাও কমেন্টে, ইয়েস ইয়েস। মারামারি বন্ধ করো ভাই। এটা কি বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, একটু জানাও ভাই। হ্যাঁ, ইয়েস, ওকে, ভেরি গুড ভেরি গুড, ইয়েস ইয়েস ইয়েস, ওকে, 3টা ইয়েস দিছে, ঠিক আছে, ওকে, আমরা সবাই বুঝতে পারতেছি। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটাতে চলে আসি। হ্যাঁ, অর্পিতা বলছে ইয়েস, ওকে, ভেরি গুড। এবার দ্বিতীয় পয়েন্টটাতে চলে আসি। দেখো এখানে কি হইতেছে, দেখো কপার সালফেট 5 অণু পানি, তো এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার এই পানি আছে না, এই পানিগুলা আসলে এই কপার সালফেটের স্ট্রাকচারের ভেতরে আছে। ওকে, যেটা আমরা একটু আগে দেখে আসছি। ওকে, তো এখন এই যে কপার সালফেট 5 অণু পানি, তার সাথে যদি আমরা পুনরায় পানি যুক্ত করি, তাহলে তাহলে এই টোটাল জিনিসটাই না অ্যাকুয়াসে পরিণত হয়ে যাবে, অ্যাকুয়াসে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা বলতে পারি এই যে পানি যেটা কপার সালফেট স্ট্রাকচারের মধ্যে ঢুকেছিল, সেটা কিন্তু যখন নতুন করে পানি যুক্ত করার ফলে আয়নিত হয়ে গেল অ্যাকুয়াস। হ্যাঁ, যখন অ্যাকুয়াস ফরমেশনে চলে আসলো, তখন কিন্তু তোমার এখানে অবশ্যই তাপ লাগবে। ঠিক আছে? কারণ দেখো এই যে পানি, সেটা কিন্তু এখন ওই স্ট্রাকচারটার ভেতরে নাই। এই অ্যাকুয়াস দ্বারা কি বোঝানো হইতেছে, যে এই পানির সাথে মিলে গিয়ে তারা হচ্ছে ওই ভেতরে যে পরিমাণ পানি ছিল 5 অণু পানি, সেটাও তোমার কি হয়েছে, বাইরে উন্মুক্ত হয়ে গেছে, বা আমরা বলতে পারি ভেতরের পানিটা বের হয়ে আসছে। সো ভেতরের পানিটাকে বের হয়ে আসার জন্য আমার অবশ্যই তাপ দিতে হয়, তাই না? সো এই ক্ষেত্রে তুমি যখন কপার সালফেট 5 অণু পানির পাশে অ্যাকুয়াস লিখবা, তখন কিন্তু তোমার তাপ শোষিত হবে। এখানে যে ঘটনাটা ঘটছে, ভেতরে যে পানিটা ঢুকেছিল, ঢুকে তাদের মধ্যে বন্ধন হয়েছিল, সেই বন্ধনটা কি হয়েছে, ভাঙতে হয়েছে। সো ভাঙতে হইলে অবশ্যই আমাদের তাপ লাগে। সো বন্ধন ভেঙে তারা টোটালটাই এখন অ্যাকুয়াস ফরমেশনে চলে আসছে। এ কারণে ডেলএইচটা কি হয়েছে, পজিটিভ হয়েছে। মানে ওই যে কেলাস থেকে আয়নিত হয়ে গেছে, মানে ওই যে পানিটা ছিল ভেতরে, সেটাও এখন আর ভেতরে এক্সিস্ট করতেছে না, অ্যাকুয়াস ফরমেশনে চলে আসছে। সো এই কারণে আমরা বলে থাকি এখানে তাপ লাগছে। সো যখনই আমরা এরকম সোডিয়াম সালফেট 10 অণু পানি, তো তার সাথে আবার নতুন করে পানি যোগ করব, তখন দেখা যায় ভেতরের পানিটা আর ওইভাবে থাকে না, তখন তাপ লাগে, এবং সেক্ষেত্রে আমরা এখানে দেখব ডেলএইচটা পজিটিভ পাওয়া যাচ্ছে, তাপ লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি বুঝতে পারলাম। তো এখানে দেখো কপার সালফেট পানি যখন এরকম শোধক কেলাস তৈরি হইল, তখন হচ্ছে নেগেটিভ। আবার যখন এইখানে এই কপার সালফেট 5 অণু পানি, সেটার সাথে আবার পানি যোগ করছি, তখন এরা অ্যাকুয়াস ফরমেশনে চলে গেছে, সেক্ষেত্রে তাপ লাগবে, এই কারণে ডেলএইচ হবে পজিটিভ। আচ্ছা, তা আশা করি বুঝতে পারছি। এবার আমরা সামনের দিকে আসি। ভেরি গুড ভেরি গুড। তো এবার আসো, দেখো এখানে আমরা দেখব দ্রব এবং দ্রাবক
এরা যদি বিক্রিয়া করে তাহলে আমাদের ডেলএইচ যেটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ হবে। দ্রব দ্রাবক যদি বিক্রিয়া করে তাহলে আমরা যে ডেলএইচটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ হবে। বুঝতেই পারতেছো, বিক্রিয়া করবে মানে কি, তারা একসাথে সংঘর্ষ করবে, সংঘর্ষে লিপ্ত হবে, তখন হচ্ছে হিট জেনারেট হবে, তাই না? সো অবশ্যই ডেলএইচ কি হবে, নেগেটিভ হইতে হবে। যেমন ধরো এখানে হচ্ছে ব্লিচিং পাউডার নেওয়া হয়েছে CaOClCl, তো তার সাথে দ্রাবক পানি। সো এরা বিক্রিয়া করে কিন্তু ভিন্ন প্রোডাক্ট তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন। তো সেক্ষেত্রে যেহেতু বিক্রিয়া করতেছে এর জন্য আমরা বলবো ডেলএইচ হচ্ছে নেগেটিভ আসবে। হ্যাঁ, এবং ডেলএইচ যদি নেগেটিভ আসে সেই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি তাপ উৎপাদী বিক্রিয়া। সো দ্রব দ্রাবক বিক্রিয়া যদি করে তাহলে ডেলএইচ নেগেটিভ আসবে। আর যদি এরকম হয়, যেমন ধরো দ্রব নিছো তুমি গ্লুকোজ, দ্রাবক নিছো হচ্ছে পানি, এদের মধ্যে কিন্তু ওইভাবে বিক্রিয়া হয় না, ঠিক আছে? মানে বিক্রিয়া হয় না এদের মধ্যে আর কি, গ্লুকোজ এবং পানি যদি তুমি নাও। সো নর্মালভাবে বিক্রিয়া হয় না। সো যদি নর্মালভাবে বিক্রিয়া না হয় সেক্ষেত্রে আমরা দেখব ডেলএইচ পজিটিভ পাওয়া যাচ্ছে। সো এখানে হিট জেনারেট হবে না, এদের মধ্যে সংঘর্ষ ঘটে হিট জেনারেট হবে না। সো ডেলএইচ পজিটিভ মানে সে আরও হিট নিতে চায় বিক্রিয়া ঘটানোর জন্য। সো তুমি যদি বাইরে থেকে হিট দাও, সে হিট খাইতে চাইতেছে, ডেলএইচ পজিটিভ মানে কি, হিট খাইতে চাইতেছে। সো তুমি যদি বাইরে থেকে হিট দাও তাহলে এদের মধ্যে একটা বিক্রিয়া ঘটানো যাইতে পারে। বাট স্বাভাবিকভাবে যেহেতু এদের মধ্যে বিক্রিয়া হয় না এবং যাদের ক্ষেত্রে বিক্রিয়া হবে না দ্রব এবং দ্রাবকের, তাদের ক্ষেত্রে ডেলএইচটা পজিটিভ আসবে। সো এই হচ্ছে ব্যাপার। অনেক কঠিন জিনিস পড়াইছি কারণ আমি অ্যাডমিশনের অনেক কিছু কভার করে দিচ্ছি। সো এই পর্যন্ত কি বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? ইয়েস, একটু জানাও ইয়েস। বুঝতে পারছো? দেখি। আচ্ছা, একজন কি দিছে, টেডি বিয়ারের ইমোজি দিছে, মুমতাহিনা মিম। ওকে, দিব্য বলছে কি নেট ভাই আপনার, সেরা নেট। ক্লিয়ার। সমু সাহা বলছে হচ্ছে ক্লিয়ার। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, দেরিতে যায়, কি করব ভাই, দেরিতে যায়, নেটের সমস্যা। এটা সবারই নেটের সমস্যা, ফেসবুকে লাইভে একটু দেরিতে আসে। ওকে, আচ্ছা, আমরা সব কিছু বুঝতে পারছি। এবার আমরা একটু সামনের দিকে আসি। দেখো, এখানে একটা স্পেশাল জিনিস বোঝাবো। এটা বুঝলে আসলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখে থাকবা ওই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে একটা জায়গায় বলা হয় দ্রাব্যতার ক্রমের একটা ব্যতিক্রম আছে, ঠিক আছে? সো ওই ব্যতিক্রমটা ব্যাখ্যা করার জন্য এই কনসেপ্টটা কাজে লাগবে। সো আমি একটু মনে করাই দিই, তোমরা যদি পড়ে থাকো হয়তোবা তোমাদের মনে আছে যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এদের মধ্যে যদি পোলার আয়নের ক্রম সাজাইতে বলতাম ফাজানের নীতি অনুসারে, তাহলে তোমরা বলতা এই বেরিলিয়াম হাইড্রোক্সাইডের পোলার আয়ন বেশি, ঠিক আছে? পোলার আয়ন কি? আয়নিকের সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী। সো এই দুইটার মধ্যে কে অধিক সমযোজী? বেরিলিয়াম হাইড্রোক্সাইড বেশি সমযোজী ছিল, কারণ এখানে ক্যাটায়ন যেটা ছিল সেটা হচ্ছে ছোট ছিল। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যারা পড়ছো তারা জানো যে ক্যাটায়নের আকার যদি ছোট হয় তার পোলার আয়ন বেশি হবে। সো পোলার আয়নের ক্রমটা হচ্ছে এরকম। তাহলে পোলার আয়ন মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি। আচ্ছা, তাহলে এটার যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে অবশ্যই তার দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা কিন্তু কমে আসবে। সো আমি যদি দ্রাব্যতার ক্রম সাজাইতে চাই তাহলে কিন্তু এইরকম হবে জিনিসটা, তাই না? উল্টাটা, যেটা অধিক সমযোজী, যেমন বেরিলিয়াম হাইড্রোক্সাইড অধিক সমযোজী ছিল, তাহলে সমযোজী যৌগের দ্রাব্যতা কি হবে? কম থাকবে। তুলনামূলক আয়নিক যৌগের দ্রাব্যতা বেশি থাকে। সো দ্রাব্যতার কথা চিন্তা করলে যেটা বেশি সমযোজী তার দ্রাব্যতা হচ্ছে কম। সো দ্রাব্যতার অর্ডার যদি সাজাইতে চাই এরকম ছিল। আচ্ছা, সো এই জিনিসগুলা তোমরা পড়ে আসছো। বাট যদি তুমি এখানে
বেরিলিয়াম সালফেট এবং ক্যালসিয়াম সালফেট নিয়ে দেখতা, পোলার আয়নের ক্রম সাজাইতা, তাহলে অর্ডারটা কীরকম হইতো? পোলার আয়নের ক্রমটা কিন্তু এরকমই হইতো, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি দ্রাব্যতার ক্রম সাজাইতে চাইতা, তখন লজিক আমাদের বলে যে পোলার আয়নের ক্রম যেমন হবে, দ্রাব্যতার ক্রম হবে উল্টা। বাট এই কার্বনেট এবং সালফেট লবণগুলার ক্ষেত্রে দেখা যায় দ্রাব্যতার ক্রম উল্টা দিকে না হয়ে ওই পোলার আয়নের ক্রম অনুসারেই হয়ে থাকে। এটা কিন্তু একটা ব্যতিক্রম হিসেবে তোমরা মুখস্থ মনে রাখবা। যখন তুমি কার্বনেট এবং সালফেট লবণ নিবা, এই দুইটা অ্যানায়নের লবণ নিয়ে যখন কাজ করবা, গ্রুপ 2 এর ক্ষেত্রে স্পেশালি, তখন কিন্তু পোলার আয়নের ক্রম যেমন আছে তেমনই থাকবে, বা দ্রাব্যতার ক্রম কিন্তু উল্টা দিকে আর হবে না, সেটা কিন্তু পোলার আয়নের মতোই থাকবে। সো সেটা ব্যতিক্রম। সেই ব্যতিক্রম কনসেপ্টটাকে ব্যাখ্যা করার জন্য আমাদের এইখানে কিছু জিনিসপত্র একটু বুঝতে হবে। এখানে হাইড্রেশন এনথালপির পরিমাণ এটার বেশি থাকে এটার তুলনায়, আর বেশি থাকলে সলিউশন এনথালপি বেশি নেগেটিভ হয়, এ কারণে দেখা যায় এইটার দ্রাব্যতাটা বেশি চলে আসে। সো যাই হোক, এগুলা এখন মেবি তোমরা বুঝতে পারতেছো না, বাট আমি এখানে স্পেশাল জিনিসটা কেন দেখাবো তার একটা আইডিয়া আশা করি দিতে পারছি। কেন দেখাবো? কারণ ওই ব্যতিক্রমটাকে ব্যাখ্যা করার জন্য। ওকে, আচ্ছা, তো ওকে ওকে তো এখানে দেখো, এখানে আমরা এতক্ষণ ধরে ওই যে হাইড্রেশন এনথালপি কিংবা ল্যাটিস এনথালপি কিংবা সলিউশন এনথালপি যাই পড়ছি না কেন, তার একটা গঠন এখানে দেখতেছি। হ্যাঁ, ত্রিমাত্রিক একটা ত্রিভুজের মতো স্ট্রাকচার এখানে তৈরি করা আছে। সো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, এই Na+ গ্যাস, Cl- গ্যাস, তো এরা কি করছে দেখো, এরা পরবর্তীতে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সলিডে পরিণত হয়েছে। সো গ্যাস থেকে যখন সলিডে পরিণত হয়, তখন এই যে তাপের যে পরিবর্তন, সেই তাপটাকে আমরা যেন কি বলতেছিলাম? কমেন্টে জানায় দাও দেখি। বলতো, গ্যাস থেকে যখন সলিড হয় তখন আমরা এটাকে কি তাপ বলতেছিলাম? এর ডেলিজটাকে কি বলতেছিলাম? কমেন্টে জানায় দাও দেখি। হ্যাঁ, উদ্ভাস নিয়ে মারামারি লাগাই দিছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো, এটাকে কি বলতেছিলাম? এই তাপের নাম কি গ্যাস থেকে যখন সলিড? বলো, একটু আগে পরে আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, ল্যাটিস এনথালপি, একজন সঠিক অ্যান্সার দিছে। হ্যাঁ, গুড, ভেরি গুড, ল্যাটিস, এই তো, হ্যাঁ, ভেরি গুড, ল্যাটিস। সো এটা কিন্তু ল্যাটিস তাপ, তাই না? গ্যাস থেকে সলিড, 1 মোল সলিড। তাহলে এখানে দেখো, এটাকে প্রকাশ করছে এইভাবে, ডেলএইচ এল, এল দিয়ে ল্যাটিস বোঝানো হইতেছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে ল্যাটিস তাপ। ওকে, ল্যাটিস তাপ। আচ্ছা, তো এবার এখান থেকে একটু এদিকে আসো। দেখো, এই যে গ্যাস, গ্যাস থেকে যখন আমরা এরকম অ্যাকুয়াসে চলে গেলাম, তো অ্যাকুয়াসে কেমনে যাইছি? নিশ্চয়ই এখানে পানি পুনি যোগ করছি। হ্যাঁ, তাইলে তো গ্যাস থেকে অ্যাকুয়াসে চলে যেতে পারছি। তাহলে সেক্ষেত্রে যে তাপটা পাইছি, এই তাপের নামটা কি বলো তো ভাইয়া? বলো তো। গ্যাস থেকে যখন সলিড বললাম ল্যাটিস তাপ, তাহলে গ্যাস থেকে যখন অ্যাকুয়াস, তাহলে সেটাকে কি তাপ বলবো? বলো দেখি, কমেন্টে জানো। জানো। আচ্ছা, হ্যাঁ, গ্যাস থেকে যখন অ্যাকুয়াস, তখন সেই তাপকে কি বলবো বলো? জানো। হ্যাঁ, হাইড্রেশন, এই তো, ভেরি গুড। পানি যুক্ত করে দিছি, হ্যাঁ, ডিহাইড্রেটেড অবস্থায় রাখি নাই, হাইড্রেটেড অবস্থায় নিয়ে গেছি, এটাকে হাইড্রেশন তাপ বলতেছি আমরা।
হাইড্রেশন তাপ। আচ্ছা, সো এবার এখানে আসো, দেখো যখন আমরা এই 1 মোল সলিড কোনো কিছুকে ধরো এখানে পানির সাথে দ্রবীভূত করছি বা পানিতে যুক্ত করছি, তাহলে 1 মোল সলিড কোনো কিছুকে যখন আমরা দ্রাবকে ইনসার্ট করছি তখন আমরা সলিড থেকে কোথায় চলে গেছি? অ্যাকুয়াসে চলে গেছি। তাহলে এই ক্ষেত্রে যে তাপটা আমরা পেয়ে থাকি সেই তাপটা কি বলতো ভাইয়া? সলিড থেকে অ্যাকুয়াসে যাচ্ছি, পানি ছিল, সলিড যোগ করছি, তাহলে এই তাপটাকে আমরা কি বলতেছি ভাইয়া? বলতো ভাইয়া। আচ্ছা, দেরিতে কমেন্ট যায়, এটা সিস্টেম, এটা নিয়ম ভাইয়া, এটা ফেসবুকের বাগ। তোমরা যখন গুগল মিটে ক্লাস করো তখন কিন্তু এই ঝামেলাটা হয় না, তো এটা ফেসবুকের বাগ আর কি, সমস্যা। হ্যাঁ বলো বলো, সলিড থেকে যখন অ্যাকুয়াস, তখন এটাকে কি বলবো? কি তাপ? অপেক্ষা করতেছি, কমেন্ট আসবে। হ্যাঁ, সাবলিমেশন। সাবলিমেশন কেন হবে? সাবলিমেশন তো ঊর্ধ্বপাতন, সলিড থেকে গ্যাস। আমরা দেখাইছি এটা সলিড থেকে অ্যাকুয়াসে যখন আসতেছি পানি যুক্ত করে, দ্রবণ। হ্যাঁ হ্যাঁ, দ্রবণ বা সলিউশন, সাবলিমেশন না, সলিউশন। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রবণ তাপ, ঠিক আছে? সো তোমার এই যে দ্রবণ তাপ, সেটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ডিপেন্ড করবে। হ্যাঁ, দ্রবণ তাপ, ভেরি গুড। সো পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ডিপেন্ড করবে আমরা কি ধরনের লবণ ইউজ করছি বা কি ধরনের দ্রাবক ইউজ করছি তার উপর। ওকে, তো দেখো এইখানে আমরা তো ত্রিভুজের ভেক্টর সূত্র দেখব। তো তোমরা কিন্তু আসলে ফিজিক্সে পড়ছো, ভেক্টর চ্যাপ্টারে ভেক্টর রুল দেখছো। সো এখানে কিন্তু একটা ভেক্টর রুল আমরা স্টাবলিশ করার চেষ্টা করছি ত্রিভুজীয় স্ট্রাকচারের মাধ্যমে। দেখো, আমরা যদি ভেক্টর রুল অনুসারে লিখতে চাই তাহলে দেখো তো কি লিখতে পারি। এখানে আমাদের লব্ধি কোনটা? লব্ধি কোনটা বলো তো? বলতে পারবা কেউ? ল্যাটিস তাপ লব্ধি, দ্রবণ তাপ লব্ধি, নাকি হাইড্রেশন তাপ লব্ধি? এই ভেক্টর ফরমেশন থেকে বলো। এটা একটা ত্রিভুজ ধরে নাও, প্রত্যেকটা জায়গায় ডিরেকশন আছে, লব্ধি কোনটা বলো তো? লব্ধি কোনটা দেখি, কমেন্টে জানাও দেখি। আজকে একদম সেরা পার্টিসিপেশন হবে, সেরাদের সেরা। একজন বলছে দ্রবণ তাপ হচ্ছে লব্ধি। আচ্ছা, একজন বলছে হাইড্রেশন তাপ লব্ধি। হাইড্রেশন তাপ, অবশ্যই হাইড্রেশন তাপ। দ্রবণ তাপ কিভাবে লব্ধি হয়? দ্রবণ তাপ লব্ধি হয় না। এই যে দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত ল্যাটিস, তো তোমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে কি দেখছিলা? দেখো, মনে করে দেখো, মনে করে দেখো, এ বি আর হচ্ছে সি। সো যদি এরকম হয়, ধরো এ থেকে বি, বি থেকে সি, এরা যদি একই ডিরেকশনে থাকে তাহলে বিপরীত ক্রমে যে ডিরেকশনটা থাকবে সেটাই হচ্ছে লব্ধি। সো এটাই কিন্তু আমাদের লব্ধি। সো আমরা এটাকে কিভাবে লিখতাম? এটাকে এইভাবে লিখতে পারতাম, এ বি ভেক্টর প্লাস হচ্ছে তোমার বিসি ভেক্টর ইকুয়াল হচ্ছে এসি ভেক্টর। ওকে, সো আমরা ম্যাথে দেখছো, ফিজিক্সে দেখছো, আশা করি বুঝতে পারছো। সো এখানে দেখো, এইটা দেখো একদিকে আছে, এই ভেক্টরটাও আমরা যদি বলি সেটাও আসলে একদিকে আছে। হ্যাঁ, একই দিকে যাত্রা শুরু করছে, তাহলে একই দিকে আছে। তাহলে এটা দেখো বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে আছে, এটা এইদিকে আসতেছে। সো হাইড্রেশনটাই আসলে আমাদের এখানে লব্ধি। ওকে, সো আমরা যদি ওই রুল অনুসারে লিখতে চাই একটা সমীকরণ, তাহলে কি লিখতে পারি? দেখো, ডেল এইচ এইচ মানে হাইড্রেশন ইকুয়াল ল্যাটিস প্লাস হচ্ছে সলিউশন। ওকে, আচ্ছা, তো এখন এখানে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে
এই সলিউশন এনথালপিটাকে লেফটে নিয়ে আসি, অথবা আমরা এভাবে বলতে পারি সলিউশন এনথালপিটাকে আমরা এখানে রেখে দেই, এই ল্যাটিস এনথালপিটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে কি লিখতে পারি? ডেল এইচ 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 মানে হচ্ছে হাইড্রেশন তাপ, এই পাশে চলে গেল, মাইনাস ল্যাটিস তাপ। ওকে, সো এই পর্যন্ত লিখলাম এবং এখানে জাস্ট কি করছি, সলিউশন এনথালপিটা বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, কারণ এটাই আসলে দ্রবীভূত হবে কি হবে না সেটা নির্ধারণ করে দিবে। সো এটা হচ্ছে দ্রবণ তাপ। আচ্ছা, তো এখন এই যে ফরমেশনটা দেখতেছো ডেল এইচ এস এখানে, আর হচ্ছে হাইড্রেশন তাপ মাইনাস ল্যাটিস তাপ। সো এই ফরমেশনটাকে আমরা হচ্ছে একটু সাইজ করে দিব। কেন সাইজ করব? কারণ হইতেছে আমরা জানি যে এই যে হাইড্রেশন তাপ সেটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ হবে, আবার এই যে ল্যাটিস তাপ সেটাও অলওয়েজ নেগেটিভ হবে। আমরা কিন্তু দেখে আসছি এই জায়গাটায়, এই যে দেখো নেগেটিভ, হাইড্রেশন তাপ নেগেটিভ। সো বারবার কি আমরা এখানে নেগেটিভ মান ইনপুট দিব এই হাইড্রেশন এনথালপির জায়গায়, ল্যাটিস এনথালপির জায়গায়? বারবার কষ্ট করে নেগেটিভ মান ইনপুট দেওয়াটা আমাদের কাছে খুব একটা উপযোগী না। ওকে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই নেগেটিভ সাইনটাকে বিবেচনা করে পরবর্তীতে আমরা এখানে একটা সমীকরণ লিখে ফেলি। মানে এই নেগেটিভ সাইনটাকে ধরো এখানে ইনপুট দিয়ে দিছি, ইনপুট দিলে কি হবে দেখো তো, নেগেটিভ সাইন ইনপুট দিছি। সো নেগেটিভ সাইন ইনপুট দিলে এখানে কি হবে, ডেল এইচ এইচ যেটা সেটা অবশ্যই এরকম হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর ল্যাটিস এনথালপির যে নেগেটিভ ভ্যালু, সেই নেগেটিভ ভ্যালু ধরো ইনপুট দিছি, আর ভ্যালুটাকে এখানে বসাই নি, এভাবে রেখে দিছি। ওকে, সো নেগেটিভ ভ্যালু ইনপুট দিছি, ইনপুট দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, সো জাস্ট কি করলাম, নেগেটিভ সাইনগুলোকে এখানে ইনপুট দিয়ে আমরা হচ্ছে নতুন একটা সমীকরণ তৈরি করলাম। কেন তৈরি করলাম? কারণ আমরা বারবার এই নেগেটিভ সাইনগুলো এখানে ইনপুট দিতে চাই না, আমরা এটাকেই আদর্শ সমীকরণ হিসেবে ধরে নিব এবং এখানে নেগেটিভ ইনপুট করাই আছে। সো এই জায়গাটায় শুধুমাত্র আমরা মানগুলা ইনপুট দিতে পারবো, অনলি মান। তাহলে বারবার নেগেটিভ সাইন ইনপুট দিয়ে দিয়ে প্লাস মাইনাস হিসাব করে ভেজাল করার দরকার নেই। সো আমরা সূত্রটাকে এইরকম একটা ফরমেশনে নিয়ে রাখলাম। সো যখন আমরা এই নিচের সূত্রটা ইউজ করব, মনে রাখবা এক্ষেত্রে অবশ্যই আমরা এই ডেল এইচ এইচ এর জায়গায়, ডেল এইচ এল এর জায়গায় মান ইনপুট দিব। বুঝতে পারছো? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? একটু জানাও। ইয়েস, মানে নেগেটিভটাকে ইনপুট দিয়ে আমরা মান ঢুকানোর জন্য রাস্তা তৈরি করে রাখছি, বারবার নেগেটিভ নিয়ে ক্যালকুলেশন করা ঝামেলা। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? সবাই একটু ইয়েস জানো। কঠিন জিনিস পড়াচ্ছি কিন্তু ভাইয়া। ইয়েস, ওকে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? সূত্রটা দাঁড়াচ্ছে ডেল এইচ সলিউশন ইকুয়াল মাইনাস ডেল এইচ এইচ প্লাস হচ্ছে ডেল এইচ এল। ওকে, সো আমাদের সূত্রটা হচ্ছে এরকম, এবং এখানে অবশ্যই আমরা হাইড্রেশন এনথালপির মান ইনপুট দিব এবং ল্যাটিস এনথালপির মান ইনপুট দিব, মানে নেগেটিভটাকে ইনপুট দিব না। ওকে, আচ্ছা। সো এখন একটু চিন্তা করো, এই ডেল এইচ এসটা নেগেটিভ কখন হবে? এটা নেগেটিভ হওয়া সম্ভব কখন? যখন হাইড্রেশন এনথালপির মান ল্যাটিস এনথালপির মানের তুলনায় বেশি, তখনই কিন্তু ডেল এইচ সলিউশনটা নেগেটিভ হইতে পারে। কিভাবে দেখো, তুমি এখানে একটা বেশি মান ইনপুট দাও, তোমার সামনে তো নেগেটিভ আছেই। সো তুমি যদি হাইড্রেশন এনথালপির বেশি মান ইনপুট দাও আর ল্যাটিস এনথালপির কম মান এখানে ইনপুট দাও, তাহলে কিন্তু প্লাসে মাইনাস হিসাব করে তোমার এই সলিউশন এনথালপির মানটা নেগেটিভ আসবে। যদি সলিউশন এনথালপির মানটা নেগেটিভ আসে, তখন আমরা
বলতে পারবো সেই লবণটা হচ্ছে দ্রবণীয়। তাহলে দ্রবণীয় কখন হবে? যখন আমরা হাইড্রেশন এনথালপির মান ল্যাটিস এনথালপির মানের তুলনায় বেশি পাবো, যেই সমস্ত লবণের ক্ষেত্রে বেশি পাবো তখনই সলিউশন এনথালপি নেগেটিভ আসবে। আবার যখন হাইড্রেশন এনথালপির মান ল্যাটিস এনথালপির মানের তুলনায় কম হবে তখন কিন্তু এটা যদি কম হয় তাহলে এটা অবশ্যই বেশি, তখন কিন্তু অবশ্যই বুঝতে পারতেছি তোমার সলিউশন এনথালপি পজিটিভ আসবে। সো যেই ক্ষেত্রে সলিউশন এনথালপি পজিটিভ আসতেছে তখন আমরা ওই লবণের জন্য বলতে পারবো সেই লবণটা অদ্রবণীয় বা দ্রবীভূত হইতে চাচ্ছে না। কখন দ্রবীভূত হবে না? যখন হাইড্রেশন এনথালপির মান ল্যাটিস এনথালপির মানের তুলনায় কম। সো সেটা তখন দ্রবীভূত হবে না, কারণ সলিউশন এনথালপি পজিটিভ আসবে। সো সেটাকে দ্রবীভূত করার জন্য আচ্ছা, তো সেটা তখন দ্রবীভূত করার জন্য আমাদের বাইরে থেকে তাপ দিতে হবে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, নেটে আজকে ঝামেলা করতেছে, বুঝলাম। আচ্ছা, একজন বলছে ভাইয়া দুইটাই যদি সমান হয় তখন কি হবে? দুইটাই জীবনে সমান হবে না, কোনো লবণের জন্য দুইটা সমান আসে না। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, হয় বেশি হবে অথবা কম হবে। আর দুইটা যদি সমান হয়ে যায় কখনো হবে না, যদি এরকম চিন্তা মাথায় আসে বুঝতেই পারতেছো দ্রবণীয় হবে কখন? যখন নেগেটিভ আসবে। সো আমরা বলতে পারি সেটা অদ্রবণীয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একটু ইন্টারাপ্টেড হচ্ছে আজকে, কেন বুঝতেছি না, নেটে মেবি প্রবলেম করতেছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি। দেখো তাহলে কখন সলিউশন এনথালপি নেগেটিভ আসবে? যখন হাইড্রেশন এনথালপির মান বেশি থাকবে তখন নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে লবণ দ্রবীভূত হবে। আর যদি সলিউশন এনথালপি পজিটিভ আসে তাহলে লবণ দ্রবীভূত হবে না। কখন পজিটিভ আসবে? যখন হাইড্রেশন এনথালপির মান কম। আচ্ছা, সো আশা করি আমরা বুঝতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে একটা কথা তোমাদের একটু বলে দেই। আমার এটা সেরাদের সেরা নেট। এটা হচ্ছে আজকে ঝামেলা করতেছে, মেবি ওদের কোথাও তারটার কাটছে। এটা আমি হচ্ছে কত 40 Mbps হচ্ছে তোমার স্পিড থাকে, 40 Mbps। সো কম না, ঠিক আছে? আমি তোমাদের আগেও দেখাইছি যে এটার স্পিড কত। মাঝে মধ্যে ঝামেলা হইতেই পারে, ঠিক আছে, ব্যাপার না। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এখন একটা কথা বলি, তোমাদের বইয়ে হাইড্রেশন এনথালপি মান, হাইড্রেশন এনথালপির মান এইভাবে কথাটা বলা হয়নি। সো ওরা জাস্ট বলে দিছে যে হাইড্রেশন এনথালপি যখন বেশি হবে ল্যাটিস এনথালপির তুলনায় তখন তোমার লবণ দ্রবীভূত হবে, সেটা বলছে। সো হাইড্রেশন এনথালপি যখন বেশি হবে তখন লবণ দ্রবীভূত হবে, এইটা বলে দিছে। সো ওরা কিন্তু বলে নাই হাইড্রেশন এনথালপির মান। সো এই কথাটা না বললেও ওরা হাইড্রেশন এনথালপি বেশি বলতে বোঝাইতেছে মানটা বেশি হবে, ঠিক আছে? সো বইয়ে যে কথাটা বলা আছে হাইড্রেশন এনথালপি বেশি হইলে সলিউশন এনথালপি নেগেটিভ হবে বা লবণ দ্রবীভূত হবে, সেই কথাটা দ্বারা ওরা বুঝাইতেছে হাইড্রেশন এনথালপির মানকে বিবেচনা করা হয়েছে, ঠিক আছে? সো এখানে আমি একটু দেখাই জিনিসটা। তুমি দেখো, যদি এখানে সাপোজ হাইড্রেশন এনথালপি এরকম কোনো কিছু হইতো,
এরকম কোনো কিছু হইতো যে ধরো -30, আর এখানে হাইড্রেশন এনথালপি আমরা ধরো পাইছি হচ্ছে -40। সো যদি আমরা মান বিবেচনা না করি, শুধু হাইড্রেশন এনথালপি বিবেচনা করি, তাহলে এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বলো তো? যদি মান বিবেচনা না করি বলো তো? এটা হচ্ছে ডট নেট। বলো তো কোনটা বড়? -30 বড় নাকি -40 বড়? যদি মান বিবেচনা না করি, চিহ্ন সহ বিবেচনা করি, বলো তো? .com, কিন্তু ডটের সার্ভিস ভালোই ছিল এতদিন, ইদানিং একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, সো -30 বড়, হ্যাঁ। যদি মান বিবেচনা না করি তাহলে হচ্ছে -30 বড়। এখন বইয়ে কি বলছে জানো? বইয়ে আসলে তোমার বলছে যে শুধু হাইড্রেশন এনথালপি বেশি, তাই সলিউশন এনথালপি নেগেটিভ আসতেছে, এই কথাটা বলছে। সো ওরা না স্পেসিফিকভাবে বলে নাই হাইড্রেশন এনথালপির মান বেশি নাকি হচ্ছে মান ছাড়া বিবেচনা করে বলতেছে, স্পেসিফিকভাবে উল্লেখ করে নাই। বাট বইয়ে আসলে এই মানটাকেই বুঝাইতেছে ওরা, যদিও হাইড্রেশন এনথালপির মান এই কথাটাকে ওরা বলে না, জাস্ট বলে হাইড্রেশন এনথালপি বেশি। সো হাইড্রেশন এনথালপি বেশি দ্বারা ওরা বুঝাইতেছে মান বেশি। সো মান যদি বেশি হয় তাহলে অবশ্যই দেখো তখন কিন্তু কেসটা ভিন্ন, তখন এইটা কম হবে, আর মান বিবেচনা করলে এইটা হচ্ছে বেশি হবে। সো ওরা অলওয়েজ হাইড্রেশন এনথালপি বেশি বলতে বুঝাইতেছে মান বিবেচনা করছে, মান বেশি, ঠিক আছে? সো ওদের বলা উচিত ছিল হাইড্রেশন এনথালপির মান বেশি, বাট এটা মানটাকে ওরাভাবে উল্লেখ করে না। সো হাইড্রেশন এনথালপি বেশি বলতেই ওরা বুঝাইতেছে মান বেশি, মানে অ্যাবসলিউট ভ্যালু সহ বিবেচনা করছে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো আমাদের এটার ব্যাখ্যাটা ছিল এরকম, দেখো ওই যে আমরা বলছিলাম যে বেরিলিয়াম সালফেট আর হচ্ছে ক্যালসিয়াম সালফেট, এই দুইটার মধ্যে দ্রাব্যতার ক্রম হওয়া উচিত ছিল এমন, বাট এমন হয় না। কেন হয় না জানো? এরকম হয়। কেন হয় এরকম জানো? কারণ এই বেরিলিয়াম সালফেটের হাইড্রেশন এনথালপিটা থাকে হচ্ছে বেশি, মানে হাইড্রেশন এনথালপির মানটা থাকে বেশি হওয়ার কারণে তোমার বেরিলিয়াম সালফেটের জন্য এই সলিউশন এনথালপিটা অবশ্যই নেগেটিভ আসে। আর যেহেতু নেগেটিভ আসে, এ কারণেই বেরিলিয়াম সালফেট এটার দ্রাব্যতা তোমার ক্যালসিয়াম সালফেটের তুলনায় বেশি হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বেরিলিয়াম সালফেটের হাইড্রেশন এনথালপি যেহেতু ক্যালসিয়াম সালফেটের হাইড্রেশন এনথালপি থেকে বেশি, এই কারণে বেরিলিয়াম সালফেটের সলিউশন এনথালপি বেশি নেগেটিভ, আর ক্যালসিয়াম সালফেটের সলিউশন এনথালপি সেক্ষেত্রে কি হবে? কম নেগেটিভ হবে, কারণ আমাদের সূত্রটা এরকম ছিল। সো এ কারণেই আমরা বলতে পারি যে এই ব্যতিক্রমটা পরিলক্ষিত হয়। সো যদি কখনো প্রশ্ন আসে যদি কখনো, তোমাকে বলতে হবে যে এই ব্যতিক্রমটা কেন হয়, কারণ এখানে হাইড্রেশন এনথালপির মান বা হাইড্রেশন এনথালপি বইয়ের ভাষায়
সেটা ক্যালসিয়াম সালফেটের হাইড্রেশন এনথালপি থেকে বেশি। আর বেশি হইলে সলিউশন এনথালপি বেশি নেগেটিভ, আর যত বেশি নেগেটিভ তত বেশি দ্রবণীয়, যত কম নেগেটিভ তত কম দ্রবণীয়। ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে কম নেগেটিভ হয়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সো একটা কঠিন জিনিস আমি বারবার করে একই জিনিস বোঝাচ্ছি। আশা করি এরপরে এই যাবতীয় প্রবলেম আর কোনো দিন হবে না। সো যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে এই কথাটা, আশা করি তোমরা অ্যান্সারটা দিতে পারবে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ইয়েস জানাও, ইয়েস। অনেক কষ্ট করে পড়াইছি ভাই, ইয়েস। এটা যদি বুঝে থাকো তাহলে আজকে এখানেই শেষ করে দিব। অনেক প্যারা নিয়ে ক্লাস করতেছো, আজকে কঠিন কঠিন জিনিসপত্র বুঝাইছি, বুঝানোর ব্যাপার ছিল বেশি। আস্তে আস্তে ম্যাথের দিকে আমরা যাব। সো ইয়েস, বুঝতে পারছো? ক্লিয়ার?